देश राज्य এবং বিশ্বের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে হাজির হয়েছি আজকের বিশেষ নিউজ বুলেটিনে। প্রথমেই থাকছে আজকের 20টি প্রধান শিরোনাম, তারপর প্রতিটি খবরের বিস্তারিত। চলুন দেখে নেওয়া যাক আজকের হেডলাইন্স। দিল্লিতে সিজেপির বিক্ষোভ, পুলিশের নজরদারিতে ব্লুটুথ ভিত্তিক মেসেজিং অ্যাপ আসলে এটি কি? তৃণমূল আমলে হাজার হাজার কোটির কর ফাঁকি, সব দপ্তরের লিকেজ রুখে রাজস্ব বাড়ানোর চিঠি নবান্নের। সমাধানের খোঁজে আজ কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসছে সিজেপি। লাগাতার বৃষ্টিতে আসামের বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ, মৃত বেড়ে 47, বানে ভাসছে 7 লাখেরও বেশি মানুষ। ভারতীয় পণ্যে আবার 10% শুল্ক চাপালেন ট্রাম্প, চীনের জন্য আরো বেশি। আসছি বিস্তারিত খবরে। ভাবুন তো, মোবাইল ডেটা, ওয়াইফাই বা মোবাইল নেটওয়ার্ক কোনোটাই নেই, তবু আপনি বার্তা পাঠাতে পারছেন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ব্লুটুথ মেসেজিং অ্যাপ এই কাজটি সম্ভব করে। এই প্রযুক্তিতে আশেপাশের স্মার্টফোনগুলির মধ্যে একটি মেশ নেটওয়ার্ক তৈরি হয়, যার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার না করেই একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে বার্তা পৌঁছে যায়। দিল্লির ছাত্র আন্দোলনের বিক্ষোভকারীরা যোগাযোগ বজায় রাখতে কি ব্লুটুথ ভিত্তিক মেসেজিং অ্যাপ ব্যবহার করছে? সংসদ চলো বিক্ষোভে যা পরে হিংসাত্মক রূপ নেয়, সেখানে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট ছাড়াই কাজ করতে সক্ষম এমন অ্যাপ ব্যবহারের অভিযোগের তদন্ত করছে দিল্লি পুলিশ। সিজেপির সমর্থনে জড়ো হওয়া বিক্ষোভকারীরা পুলিশের কাছ থেকে নিজেদের পারস্পরিক মেসেজগুলি গোপন রাখতে এই নতুন প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। এই প্রযুক্তির কারণে দিল্লি পুলিশ বুঝতেই পারেনি যে বিক্ষোভকারীদের মধ্যে ঠিক কী ধরনের কথা হচ্ছে। এমনকি কতজন বিক্ষোভকারী জামায়াতে অংশ নিতে পারেন সে সম্পর্কেও পুলিশের কোনো ধারণা ছিল না। এর আগে ইরান, মায়ানমার এবং হংকংয়ে হওয়া বড় বড় বিক্ষোভেও এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতিতে মোবাইলে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে না সিম কার্ডের প্রয়োজন হয় না, ইন্টারনেটের প্রয়োজন হয় না। তবে ওই নেতৃত্বাধীন বিক্ষোভে ঠিক কোন অ্যাপ, যদি আদৌ কোনো অ্যাপ ব্যবহার হয়ে থাকে, তা এখনো জানা যায়নি। দিল্লি পুলিশ এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো নির্দিষ্ট অ্যাপ বা প্ল্যাটফর্মের নাম উল্লেখ করেনি। দিল্লি পুলিশের সন্দেহ, ইন্টারনেটে বিধিনিষেধ থাকা সত্ত্বেও কিছু বিক্ষোভকারী মোবাইল ডেটা বা ওয়াইফাই ছাড়াই কাজ করতে সক্ষম মেসেজিং অ্যাপ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রেখেছিলেন। 4G ও 5G পরিষেবা ব্যবহার হওয়ার পরও কনট প্লেস, যন্তর মন্তর এবং আশেপাশের এলাকায় অনুষ্ঠিত সংসদ চলো বিক্ষোভের সময় এই অ্যাপগুলি বিক্ষোভকারীদের যোগাযোগে সাহায্য করেছিল কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। যেহেতু বার্তাগুলি সরাসরি একটি ফোন থেকে অন্য ফোনে পাঠানো হয়, তাই এর কোনো ডিজিটাল রেকর্ড তৈরি হয় না। দিল্লিতে ঠিক এই অ্যাপগুলির ব্যবহার করা হয়েছিল নাকি একই ধরনের অন্য কোনো অ্যাপ ব্যবহার করা হয়েছিল সেটি নিশ্চিত করেনি। তবে পুলিশের হাতে যে প্রমাণ এসেছে তাতে এই ধরনের নেটওয়ার্ক ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশে কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিলে পুলিশ নির্দিষ্ট এলাকায় মোবাইল ফোনে হওয়া যোগাযোগ বা চ্যাটের তথ্য সংগ্রহ করতে পারে। এর জন্য পুলিশ ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা এবং টেলিকম অপারেটরদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে, কিন্তু মেসেজিং নেটওয়ার্কে চলা অ্যাপগুলির কোনো মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট ব্যবহার করে না। এগুলি ব্লুটুথ টু ব্লুটুথ সংযোগের মাধ্যমে কাজ করে, ফলে এসব যোগাযোগের কোনো কেন্দ্রীয় রেকর্ড তৈরি হয় না। সাধারণ মানুষের উপর নতুন করে করের বোঝা না চাপিয়ে রাজ্যে কোষাগারে হাল ফেরাতে রাজস্ব বৃদ্ধিতে জোর নবান্নের। মুখ্য সচিবের তরফে সমস্ত দপ্তরকে চিঠি দিয়ে জানানো হয়েছে কিভাবে রাজস্ব লিকেজ বন্ধ করে আয় বাড়ানো যায়, তার ব্লুপ্রিন্ট তৈরি করতে। পাশাপাশি আগের সরকারের আমলে সংশ্লিষ্ট দপ্তরের রাজস্ব আদায়ের টার্গেট কী ছিল এবং কতটা তা আদায় হয়েছে তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে শেষ কবে ট্যাক্স রিভিশন হয়েছে, কোন কোন খাতে ট্যাক্স লিকেজ হতে পারে, কিভাবে তা আটকানো যায়, সবকিছুই প্রত্যেক দপ্তরকে জানাতে হবে নবান্নকে। এক্ষেত্রে একারই পরিবহন, ভূমি ও ভূমি সংস্কার, পূর্ত, স্বাস্থ্যের মতো দপ্তরগুলিতে বাড়তি জোর দেওয়া হয়েছে। সম্প্রতি মুখ্য সচিব মনোজ আগরওয়ালের পাঠানো চিঠিতে প্রত্যেক দপ্তরকে বলা হয়েছে আগামী দিনে কিভাবে রাজস্ব বাড়ানো পরিকল্পনা নেওয়া হচ্ছে তা জানাতে। নবান্ন সূত্রে খবর, নতুন সরকারের প্রথম 1 মাসের বিভিন্ন দপ্তরের লিকেজ আটকে অতিরিক্ত 1000 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। বিজেপির অভিযোগ, আগের জমানায় এই রাজস্ব ফাঁকি দেওয়ার ব্যবস্থাটি ছিল সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। এটাই ছিল এক বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই রাজস্ব ফাঁকি বা লুটের বিষয়টি সরকারের শ্বেতপত্রেও রাখা হবে।
সেখানে দেখানো হবে কিভাবে কোন কোন খাতে রাজস্ব লুট হয়েছে, তাতে সরকারের কত হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। এদিকে মুখ্য সচিবের চিঠি পাওয়ার পরই বিভিন্ন দপ্তরের তরফে এ বিষয়ে পরিকল্পনা নেওয়া শুরু হয়েছে। নবান্নের এক কর্তার কথায় ধরা যাক পরিবহন দপ্তর, সেখানে বহু গাড়ির ট্যাক্স বকেয়া রয়েছে বছরের পর বছর। জরিমানার অঙ্ক ধরলে সেই অর্থের পরিমাণ কয়েকশো কোটি টাকা। সেই বকেয়া আদায়ের প্রক্রিয়া শুরু করতে হবে ওই দপ্তরকে। আবগারি দপ্তরের রাজস্ব ফাঁকি রক্ষাটাও চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করতেই এই উদ্যোগ। নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই আজ ফের কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসতে পারে ককরোচ জনতা পার্টি। সূত্রের খবর, দুপুরে এই বৈঠক হতে পারে। সূত্র মারফত এমনটাই জানা গেছে। তবে বৈঠকটি কোথায় হবে তা এখনো পরিষ্কার করে জানানো হয়নি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। তার আগেই এই বৈঠকের খবর সামনে এলো। আজকে নির্ধারিত বৈঠকের আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, সরকার কোনো অহংকার করে বসে সেই নেই এবং যে কোনো আলোচনায় তিনি ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা উপস্থিত থাকবেন। জিতেন্দ্র সিং এএনআইকে বলেন, আমাদের সব তরুণ বন্ধুদের জন্য এটা একটা স্থায়ী আমন্ত্রণ। সরকার যে কোনো সময় যে কোনো বিষয়ে আলোচনায় প্রস্তুত। জেপি নাড্ডার অফিসে বা বাড়িতে যেখানে সুবিধা সেখানেই আলোচনা হতে পারে। আমরা অহংকার করে বসে নেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং আমি আলোচনায় থাকবো। আলোচনার মাধ্যমেই আমরা ধীরে ধীরে সমাধানের দিকে এগোবো। পড়ুয়াদের ভালোর জন্য সরকার যে লাগাতার পদক্ষেপ নিচ্ছে এটা তারই অংশ। আমি সবাইকে আলোচনার জন্য আসার বিনীত অনুরোধ করছি। এদিকে সিজেপি জানিয়েছে যে সরকার শুক্রবার একটি নিরপেক্ষ জায়গায় আলোচনার প্রস্তাবে রাজি হয়েছে। দল তাদের দাবিগুলি এগিয়ে নিয়ে যাবে বলেও জানিয়েছে। তারা যন্তর মন্তর বা কনস্টিটিউশন হলে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে বলে সূত্রের খবর। কিন্তু সরকারের তরফে পাল্টা জেপি নাড্ডার অফিসে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তবে এখনো পর্যন্ত আলোচনায় স্থান নিয়ে দুই তরফে কেউ স্পষ্ট কোনো কিছু জানায়নি। এরই মধ্যে 26 দিন ধরে অনশনে থাকা সমাজকর্মী সোনাম ওয়াংচুক, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং এবং লে লাদাখের অ্যাপেক্স বডির সিনিয়র নেতাদের উপস্থিতিতে তাঁর দীর্ঘ অনশন ভেঙেছে। সিজেপি প্রতিনিধি এবং মোদী সরকারের মধ্যে প্রথম সরাসরি বৈঠকটি হয়েছিল এই সপ্তাহের শুরুতে। দিল্লির যন্তর মন্তরে সিজেপির লাগাতার ধর্ণা অবস্থান শুরু হওয়ার মাস পর এই বৈঠক হয়। সিজেপির মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা সোমবার নাড্ডার সঙ্গে কথা বলেন। সংসদ অভিযানের সময় বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি হলে এই আলোচনা হয়। লাগাতার বৃষ্টি ও নদ নদীর জলস্ফীতিতে আসামের বন্যা পরিস্থিতি মারাত্মক অবনতি ঘটেছে। বৃহস্পতিবার সরকারি আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 47 জনে, যার মধ্যে শেষ 24 ঘন্টাতে 6 জনের মৃত্যু হয়েছে। উত্তর পূর্বের এই রাজ্যে 11টি জেলা জুড়ে বর্তমানে বন্যা প্লাবিত দুর্গত মানুষের সংখ্যা 7,21,000 ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতি সবচেয়ে আশঙ্কাজনক রূপ নিয়েছে শিবসাগর জেলায়। রাজ্যের অধিকাংশ জায়গায় অব্যাহত টানা বৃষ্টির ফলে দুর্যোগ আরও ঘনীভূত হওয়ার চরম আশঙ্কা করছে আধিকারিকরা। আসামের বেশ কয়েকটি প্রধান নদী বর্তমানে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার জেরে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বিপর্যস্ত এলাকাগুলি থেকে ইতিমধ্যেই 24,000-এর বেশি দুর্গত মানুষকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে। প্রশাসন ও উদ্ধারকারী দলগুলির উদ্যোগে দুর্গতদের আশ্রয় ও সহায়তার জন্য রাজ্য জুড়ে 100-টির বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে শুক্রবার ও শনিবার মূলত মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোচবিহার, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর হলুদ সতর্কতা জারি থাকলেও এই দুদিন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আবহাওয়ার রূপ বদলাবার রবি থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বাড়বে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করা হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত, চীন ও ব্রিটেন সহ অন্তত 60টি দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। তার দাবি, জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের উপর নিষেধাজ্ঞা কার্যকর করার ক্ষেত্রে এসব দেশ পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি। যুক্তরাষ্ট্র এসব দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর 10% থেকে 12.5% হারে শুল্ক আরোপ করবে। আমদানির উপর আমেরিকানদের নির্ভরতা কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের হারের পর ট্রাম্প যে অন্তর্বর্তীকালীন শুল্ক আরোপ করেছিলেন, শুক্রবার তার মেয়াদ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এই ঘোষণাটি এলো। হোয়াইট হাউস তাদের আদেশে বলেছে, চীন, ব্রিটেন ও জাপানের মতো যেসব দেশে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করার কোনো আইন নেই, অর্থাৎ যারা
অধিক পরিশ্রম প্রাপ্ত আমেরিকান কর্মীদের তৈরি পণ্য না কিনে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য কিনে তাদের উপর 12.5% শুল্ক আরোপ করা হবে।